এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে দিতে হয়। গতকাল আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে এক্সপায়ারি অফ প্যানেল বা যেটি টেন্টেডদের বাতিল করার জন্য মামলা, সঠিকভাবে টেন্টেডদের তথ্য দেয়নি কমিশন, সেই সংক্রান্ত একটি মামলা ছিল। সেই মামলায় কি কি হচ্ছে আপনারা জানেন, কিন্তু এখন প্রশ্ন হলো এই টেন্টেড কারা আর এদের ভবিষ্যৎ এক প্রকার কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে নির্ধারণ হয়ে গেল গতকাল। এখন অর্ডার কপিতে কি লিখবেন জাস্টিসরা, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি আমরা কেন উত্থাপন করছি সেটা আপনাদেরকে অবশ্যই বলবো। কারণ দুটি মামলা গতকাল ছিল আপনারা জানেন, তার মধ্যে মূলত দুটি মামলা এক্সপায়ারি প্যানেল আর টেন্টেড নিয়ে। তো সেখানে একটি মামলা তারা উইথড্র করেছে, আরেকটি কন্টেম্প পিটিশন ছিল। যেই কন্টেম্প পিটিশনটি কি কমিশন সঠিকভাবে অর্ডারকে কমপ্লাই করেনি, জাজমেন্টকে সুপ্রিম কোর্টে, সেটাই মূলত সেই কন্টেম্প মামলা শুনানি হয়, আর যেটি এমএ ছিল সেটাকে উইথড্র করা হয়। এই হচ্ছে বিষয়। তো সুপ্রিম কোর্টের জাস্টিস সঞ্জয় কুমার তিনি প্রথম থেকে এসএসসি মামলা শুনছেন। আগেও একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে জাস্টিস সঞ্জয় কুমারের কাছে এই ধরনের এমএ বা কিছু গেলে জাস্টিস সঞ্জয় কুমার এখনও পর্যন্ত ওটাই উপরে ফোকাস করবেন না, বা কোনো এসএসসির কোনো মামলার ক্ষেত্রে উনি কিন্তু ফোকাস করেননি। আপনারা এটা ভালো রকমভাবে জানেন। তার সত্ত্বেও কিন্তু মামলা করেছেন আপনারা। সেই মামলার ফলাফল কি হচ্ছে বা কি হতে পারে সেটা গতকাল শুনানি দেখে আমরা কিন্তু সকলেই জানতে পেরেছি। এর আগেও একটি মামলা কিন্তু বিভিন্ন ফল্টের জন্য বা অন্য কোনো কারণবশত ফ্রেশাররা মামলাটি তুলে নিয়েছিলেন। তো গতকাল ফ্রেশারদের পক্ষে যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি মূলত দীর্ঘক্ষণ শুনানি করেন। দীর্ঘক্ষণ বলতে প্রায় 5-6 মিনিটের একটি শুনানি করেন। তিনি বারবার বলার চেষ্টা করেন যারা টেন্টেড বা 3 থেকে শুরু করে 8 নম্বর কাউন্সেলিং পর্যন্ত যারা কাউন্সেলিং হয়ে চাকরি করছে 2016 রিক্রুটমেন্ট থেকে, তারা টেন্টেড বা তারা এক্সপায়ারি প্যানেল। কিন্তু জজ এটাকে এড়িয়ে যান। জজ বলেন এখানে তো কারা টেন্টেড বা কারা টেন্টেড নয় তাদেরকে তো আমরা ঠিক করব না, এখানে তো সেই তথ্য নেই, বা সুপ্রিম কোর্ট তো এইভাবে দেখেনি বিষয়টি। তো এখানে যারা টেন্টেড নয় তারা স্কুল যাচ্ছে, এটা জজ গতকালও বলেন। এবং তাছাড়াও গত শুনানিগুলোতে অনেক এই ধরনের মামলা যখন এমএ ফাইল সুপ্রিম কোর্টে গিয়েছিল, তখন বিজয় বিশ্বাসের মামলা বা আরও অন্যান্য মামলাগুলো, তখন কিন্তু জাস্টিস সঞ্জয় কুমার বলেছিলেন যারা টেন্টেড নয় তারা স্কুল যাবে 31শে ডিসেম্বর পর্যন্ত 2025, এবং যারা টেন্টেড তারা স্কুল যাবে না, তাদেরকে বেতন ফিরিয়ে দিতে হবে। এই বিষয়ে তিনি আর হস্তক্ষেপ করেননি। তো সেই বিষয়ে তিনি কিন্তু গতকালও একই ধরনের কথা বললেন, এবং অ্যাডভোকেট ফ্রেশারদের পক্ষে যিনি ছিলেন তিনি বারবার বোঝানোর চেষ্টা করলেও উনি কিন্তু বোঝেননি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই এক্সপায়ারি অফ প্যানেল যারা রয়েছে বা তাদেরকে টেন্টেড তকমা দিচ্ছে ফ্রেশাররা, অবশ্যই তাদেরকে টেন্টেড তকমা তারা দিতেই পারে, কারণ এক্সপায়ারি প্যানেলের কথাটি কিন্তু অর্ডার কপিতে ছিল ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে। কিন্তু সেই এক্সপায়ারি অফ প্যানেলের জন্য দায়বদ্ধ তো আর ক্যান্ডিডেটরা নয়, তার জন্য এসএসসি তার জন্য দায়বদ্ধ, কারণ এসএসসি দেরি করে কাউন্সেলিং করি এই ঘটনাটা ঘটিয়েছে। তো এই হচ্ছে মূলত বিষয়। এবং যারা 31শে আগস্ট বর্তমান 2026 পর্যন্ত স্কুলে যাবে তারা কেউই কোনো পরিস্থিতিতে টেন্টেড নয়, এটা কিন্তু সুপ্রিম কোর্ট গতকাল স্পষ্টভাবে আবারও বলে দিলেন। গত আরেকটি মামলাতেও তিনি বলেছিলেন জাস্টিস সঞ্জয় কুমার। তো এখন হাইকোর্টে যে মামলাটি রয়েছে তার ভবিষ্যৎ কী হবে, এবং এই দিকে জাস্টিস সঞ্জয় কুমার হাইকোর্টে সমস্ত মামলা শোনার জন্য বলেছিলেন, কিন্তু হাইকোর্ট তো আর সবসময় সুপ্রিম কোর্টের উপরে যেতে পারে না। তো এখানে জাস্টিস সঞ্জয় কুমার এই যে গতকালকের যে কন্টেম্প পিটিশনের শুনানিতে যেটি বলেছেন, এবং সেটা যদি অর্ডার কপিতে প্রতিফলিত হয়, তাহলে কিন্তু এক্সপায়ারি প্যানেল বা যারা রয়েছে বা যাদেরকে টেন্টের তকমা দেওয়া হচ্ছে বা ইন সার্ভিস টিচার, তাদের জন্য বড় একটি অস্ত্র তৈরি হয়ে যাবে সিঙ্গেল বেঞ্চের ক্ষেত্রে। তো আপনারা এটাও দেখেছেন যে জাস্টিস ঋতব্রত কুমার মিত্রর যে সিঙ্গেল বেঞ্চ কলকাতা হাইকোর্টে, এখানে এসএসসির যে কয়টি মামলা শুনানি হচ্ছেন, উনি কিন্তু কোনো একটা মেরিটের উপরে ভিত্তি করে সেই মামলাগুলো কিন্তু সঠিকভাবে শুনছেন না, এবং প্রত্যেকটি স্কুল সার্ভিস কমিশনের পক্ষে অর্ডার দিচ্ছেন। তো এইরকম একটি জুন মাসে যে মামলা শুনানি, এরকম একটি পরিস্থিতিতে কিন্তু হাইকোর্ট কি করতে পারে এক্সপায়ারি অফ প্যানেল মামলা, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে। বা 10 নম্বরের মামলা, কারণ নিয়োগ প্রক্রিয়া শেষের পথে, নতুন সরকার পরিবর্তন হচ্ছে, একাধিক বিষয় কিন্তু এখানে রয়েছে। সেই জন্য আমার মতামত বলে যে, আবারও বলছি, হয়তো যারা ফ্রেশার ভাইরা আছেন তারা কষ্ট পাবেন আমার কথা শুনে, কিন্তু তাও আমি জোরের সঙ্গে বলছি এক্সপায়ারি প্যানেল বা টেন্টেড মামলা
কিছু না হওয়ার সম্ভাবনা, যদি হাইকোর্টেও কিছু অঘটন ঘটে যায় সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু সেটা আটকে যাবে। এটাও আপনাদেরকে বললাম। আপনারা যখন এমএ ফাইল করেছিলেন বা কন্টেম ফাইল করেছিলেন, তখনও আমি বারবার জোর দিয়ে বলছিলাম যে এই এক্সপায়ারি প্যানেল কিছু হবে না, কারণ এই এক্সপায়ারি প্যানেলের জন্য ক্যান্ডিডেটরা দায়ী নয়। আর বিশেষ করে জাস্টিস সঞ্জয় কুমার এই সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করছেন না। এটা তো এক্সপায়ারি অফ প্যানেল, যেটাকে সিবিআইয়ের উপরে ডিপেন্ড করে হার্ডডিস্কের উপরে ভিত্তি করে ঠিক করে দিয়েছেন, যেটা ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট, সেটাই হস্তক্ষেপ করছেন না। এটা তো জাস্ট এই ব্যাপার। কিছু 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 সঠিক শর্ট যেগুলো রয়েছে, যেগুলো এসসি ক্যাটাগরি, পিএইচ ক্যাটাগরি সঠিক, তারা এসসি, তাদেরকে জেনারেল হিসেবে ধরা হয়েছে। আর শিওর শর্ট বিষয়টি তারা শোনেননি। এইবার যেটি ছাড় দেওয়ার একটা বিষয়, প্যারা 49 নাম্বার কথাটাও কিন্তু গতকাল উঠেছিল। 49 নম্বর প্যারায় একজন ব্যক্তিকে বা একজন প্রার্থীকে শুধুমাত্র তারা জাস্টিস যারা ছাড় দিয়েছেন, সেই কথাটিও জাস্টিস কিন্তু বারবার গতকাল তুলে ধরেছিলেন। এই হচ্ছে মোটামুটি এক্সপায়ারি প্যানেল বা টেন্টেড বলুন, যা বলুন, সেটার কিন্তু ভবিষ্যৎ এখানেই দাঁড়িয়ে যাচ্ছে। ওই এক্সপায়ারি প্যানেল আর টেন্টেডটা বাদ যাওয়ার সম্ভাবনা অবশ্যই ক্ষীণ। এইবার আপনারা যারা ফ্রেশাররা রয়েছেন, অবশ্যই আপনাদের খারাপ লাগতে পারে আপনাদের কথা শুনে, কারণ আপনাদেরও চাকরি দরকার, আপনারাও লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। কিন্তু কোথাও না কোথাও আপনারা কি দেখেছেন যে এক্সপায়ারি প্যানেল বা 10 মার্কস নিয়ে খুব একটা বিশাল কিছু উপকার হলো? নিয়োগ পেয়ে গেছে, অনেকে জয়েন করে গেছে বা অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে সব মানে প্রসেসিংয়ে আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কি কিছু হতে পারে আপনাদের মনে হলো? গতদিন সুপ্রিম কোর্টে তো আপনারা মামলা করলেন, আপনাদের কন্টেন্ট হলো, তাহলে আপনাদের এই মুহূর্তে উপায় কি? আপনাদের এই মুহূর্তে উপায়, নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে, তাদের কাছে বারবার যাওয়া, আপনাদের জন্য ব্যবস্থা করা, সৈন্যপদ বাড়ানো, এই সমস্ত কাজগুলো আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সম্পন্ন করা উচিত। আপনারা পিটিশন দিন, বর্তমান যে শিক্ষামন্ত্রী হবেন ওনার সঙ্গে কথা বলুন, বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন, দেখুন কী হয়। এইটুকু আপডেট দিলাম, কেউ কষ্ট পাবে না, এটা বাস্তব আপডেট আপনাদেরকে দিলাম। ধন্যবাদ।